সিধুর মুখে কথাটা শুনে প্রথমে বিশ্বাস করতে পারেনি কাঞ্চন। পরপর দুবার একই কথার পুনরাবৃত্তি করল সিধু। গতকাল রাত 12টা নাগাদ নিজের অফিসের ফ্ল্যাটের 20 তলার ছাদের উপর থেকে পড়ে মৃত ফাগুন চ্যাটার্জি। কিছুক্ষণ সিধুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কাঞ্চন বলল, বাইক বের করছি, 10 মিনিটের মধ্যে বেরোবো, রেডি হয়ে আয়। সিধুকে নিয়ে বাইরে না গেলে ফাগুন চ্যাটার্জির কেসটা নিয়ে একটা কথাও এখানে আলোচনা করা যাবে না, কারণ বাড়ির লোক কেউ জানে না গতকাল ফাগুন চ্যাটার্জির সঙ্গে ওই অফিসে দেখা করতে গিয়েছিল কাঞ্চন। জানলে কাঞ্চন আর সিধুকে ঘরে দরজা আটকে রেখে সবাই মিলে তাদের সামনে বসে পড়বে গল্প শুনতে। 10 মিনিট পর সিধুকে নিয়ে সোজা নিজের অফিসে চলে এলো কাঞ্চন। কাঞ্চনের বাবা রাজুর বন্ধু পরিমল নিজের দোতলা বাড়ির একতলাটা কাঞ্চনকে অফিস করতে দিয়েছে। পরিমল এবং তার স্ত্রী ওপরে থাকে। ফাগুন চ্যাটার্জি খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা ঘেঁটে গেল, তাই সকালে ব্রেকফাস্ট করা হলো না। প্রায় 12:30 বাজে এখন। আগে কিছু খেতে হবে। খাবার আর কফি অর্ডার করলো কাঞ্চন। তারপর সিধুর দিকে তাকিয়ে বলল, ঝামেলা মিটেছে। সিধু বলল, তোকে সুপারি দিচ্ছিল শত্রু দমন করার, এখন নিজেই তো দমন হয়ে গেল। কাঞ্চন বলল, শত্রু হয়তো সেদিন পার্টির ঝামেলা রাখেনি, তার আগেই অন্য কাউকে সুপারি দিয়ে কাজটা করিয়ে নিল। এবার চোখ বড় বড় করে সিধু বলল, মানে কি বলতে চাইছিস? ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কেউ? দরজার বাইরে রাস্তার দিকে তাকিয়েছে কাঞ্চন। দু চোখে হাজারো প্রশ্ন। সিধুর দিকে না তাকিয়েই বলল, সবাই ভাবে আমার বুদ্ধি সেরা, কিন্তু আমার থেকেও সেরা বুদ্ধি যাদের আছে তাদের খবর আগে রাখতে হয়। উদ্বেগের গলায় সিধু বলল, তুই নিশ্চিত যে এটা সুইসাইড নয়? কাঞ্চন এবার তাকালো সিধুর দিকে, অল্প হেসে বলল, আন্দাজে বলছি, সুইসাইড নয় কোথায় বললাম? তবে গতকাল রাতে ফাগুনের সঙ্গে ছাদে থাকলে এটা যে সুইসাইড নয় সেটা রেকর্ড করে দেখাতে পারতাম। হাসছে সিধু, বলল, ফাগুনের সঙ্গে রাতে একা ছাদে? ওহো, তার মানে মনে মনে তোরও ইচ্ছে হয়েছিল, শুধু আমি একা না? কাঞ্চন বলল, আমি তোর মতো তার কাটা না, ফাগুনের দিকে তাকালে চোখে ব্যথা হয়, মেকআপ ছাড়া বিভীষিকা মাল। রাত ছেড়ে দে, আমি 1 ঘন্টাও কাটাতে পারবো না। এর মধ্যে অর্ডার করা খাবার 1 কফি চলে এলো। টেবিলের উপরে দুজনে খাবার সাজিয়ে বসলো। তারপর স্যান্ডউইচে কামড় দিয়ে কাঞ্চন বলল, জানিস তো, হেভি আফসোস হচ্ছে, ফাগুনকে রিফিউজ করা উচিত হয়নি আমার। কাজটা নিয়ে নিলে জানতে পারতাম ফাগুন চ্যাটার্জির শত্রু কে। এবার সিধু চেয়ারে হেলান দিয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলল, আমার ঠিক উল্টোটাই মনে হচ্ছে। ভাগ্যিস কন্ট্রাক্টটা তুই নিসনি। ওই কাজটা যদি তুই নিয়ে নিতিস তাহলে আমাকে দিয়ে কাজটা করাতিস, আর ওই শত্রু তখন ওইভাবে আমাকে উপর থেকে ফেলে দিয়ে দমন করে দিত। কাঞ্চন বলল, কিন্তু এখন তো কিছু জানা হলো না। সিধু বলল, তোর এত ইন্টারেস্ট কেন জানার? যা খুশি হোক। তুই তো সিনেমাও দেখিস না, অ্যাক্ট্রেসদের খবরও রাখিস না, এই ব্যাপারটা জানার জন্য আগ্রহ নিচ্ছিস কেন? কাঞ্চন বলল, আমাকে ডেকে হেল্প চেয়েছিল। ওই রকম সফল একজন অভিনেত্রী হেয়ার ড্রেসারকে বলছে যে আমি এই কাজটা করাবো, তুমি একটা ছেলে এনে দাও। মানে বুঝতে পারছিস, মাথায় কিছু নেই, কিন্তু সামনে সমূহ বিপদ। আমার খারাপ লাগছে, তবে আমি রাজি হলেও গতকালের ঘটনা আটকাতে পারা যেত না। ওই প্রোগ্রামটা তৈরি হয়েই ছিল, যদি সুইসাইড না হয়ে মার্ডার হয় তবেই। আর যদি প্লেন অ্যান্ড সিম্পল সুইসাইড হয় তাহলে তো কোনো ব্যাপার না। ঠিকই আছে, ডিপ্রেশন ছিল, ভয় ছিল। সিধু বলল, আমার মনে হয় এটা সিম্পল সুইসাইড। দেখ, আমরা দেখেছি কিভাবে ফাগুন আতঙ্কিত ছিল, ওকে কেউ মেরে ফেলবে এই ভয়টা চেপে বসেছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোনো মানুষ সুইসাইড করতে পারে? কাঞ্চন বলল, কিন্তু ব্যাপার সেটা না। ব্যাপার হলো, যেই রাতে আমরা ফাগুন চ্যাটার্জির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সেই রাতেই ঘটনাটা ঘটেছে। আমাদের নাম এন্ট্রি আছে। যদি সুইসাইড হয় ভেরি গুড, কিন্তু যদি অন্য কিছু সন্দেহ হয় তাহলে পুলিশের ডাক আছে। এবারে উঠে দাঁড়িয়ে পড়ল সিধু, বলল, পুলিশের ডাক আছে মানে? কাঞ্চন বলল,
আরে ডাকবে না? ফাগুনের সঙ্গে যারা যারা দেখা করতে এসেছে সেদিন সবার সঙ্গেই কথা বলবে। ভয় পাচ্ছে সিধু, আতঙ্কিত হয়ে আবার বসে পড়ল। বলল, কিছু করি না করি আমার বাবা আমার কেলিয়ে কাঁঠাল পাকিয়ে দেবে। পুলিশের নাম শুনলে দুজনে মিলে কেলাবে। ওষুধের দোকানে এইসব অতগুলো টাকা ইনভেস্ট করেছে, এখন যদি এইসব কেস হয় বাড়িতে থাকার জায়গা পাবো না মাইরি। তোদের উপরের ঘরে একটা ব্যবস্থা করে দিস। হাসছে কাঞ্চন, বলল, আমাদের ওপরের ঘরে দুজন গেস্ট এসেছে, হবে না। সিধু বলল, গেস্ট কে? তোর মামার বাড়ি? তোর ওই মামা তো বোনটা আসবে। কাঞ্চন এবার সিধুর দিকে তাকিয়ে বলল, চরিত্রটা ঠিক কর আগে। এই তো ছিল রায়া, আমার বোনের কথা উচ্চারণ করবি না। অসহায় গলায় সিধু বলল, আরে যদি কেসটা সুইসাইড না হয় তাহলে? রায়াও জেলে যাবেই, তাহলে আমি কি রায়ার সঙ্গে জেলে বসে প্রেম করব? দেখ, তোর বোন দেখতে ভালো, পড়াশোনায় ভালো, আমিও দেখতে ভালো, অত বড় ব্যবসা, বাবার একটা মাত্র ছেলে। এবার কাঞ্চন উঠে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে সিধু বলল, দেখ, গায়ে হাত দিবি না, খাবার সময় মানুষকে মারতে নেই। আচ্ছা ঠিক আছে, তোর বোনের আশা ছেড়ে দিলাম। অন্য প্রসঙ্গ এবার, তোদের নতুন ভাড়াটের গল্প বল। এই যে তোরা ভাড়া দিবি না বলছিলি। বিরক্তি মুখে কাঞ্চন বলল, ভাড়াটে নয়, ফ্রি অফ কস্ট থাকছে, কারণ আমার বাবা কাকারা দয়ালু, সমাজ সেবা করেন তারা। বাড়িতে থাকতে দিয়েছে অচেনা অজানা দুজনকে, কিন্তু ভাড়া নেবে না। আবার আমাদের সঙ্গেই খাবে তারা, রান্নারও খরচ নেই তাদের। অবাক হয়ে সিধু বলল, সে কি রে, কেন? এমনিতে ব্যাপারটা খুবই ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? গোটা মুখে বিরক্ত নিয়ে কাঞ্চন বলল, সবকিছুই ওই পাম্পের পাশে ওই টেকো দত্তর জন্য হচ্ছে। এরা আসলে টেকো দত্তর ভাড়াটে। টেকোদার ছেলে চলে এসেছে বিদেশ থেকে, এখন আর ভাড়া দেবে না বলছে। ব্যাস, সঙ্গে সঙ্গে সেই ভাড়াটে আমার বাবার ঘাড়ে বসিয়ে দিল টেকো। সিধু বলল, টেকোটাকে আমি সহ্য করতে পারি না। কেন বলতো? কারণ ওর কোনো মেয়ে নেই। এবার হেসে ফেলল কাঞ্চন, বলল, তোর যে কি আছে কপালে, কে আছে? ফাগুন চ্যাটার্জি মারা যাওয়াতে ছায়াছবি বাড়িতে শোক নেমে এলো। রূপলী পর্দার অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে এই বাড়ির প্রত্যেকটা মানুষ মনে মনে ওতপ্রোতভাবে জড়িত। ফাগুন চ্যাটার্জিকে এই বাড়ির কেউ ব্যক্তিগতভাবে না চিনলেও ফাগুন একজন অভিনেত্রী, একজন ক্রিয়েটিভ মানুষ, যিনি নিজের অভিনয় দক্ষতার মানুষের মন জয় করতেন। শুধুমাত্র এই কারণেই এই ছায়াছবির প্রত্যেকটা মানুষ ফাগুনকে নিজের আত্মীয় মনে করে। সেই হিসেবে এই বাড়িতে আজ শোকের পরিবেশ। খবরটা শোনার পরই বাড়ির যিনি কর্ত্রী, 94-এর সাবিত্রী, তিনি ঘোষণা করেছেন যে হবিষ্যি করার দরকার নেই, কিন্তু পরপর 3 দিন নিরামিষ খেতে হবে। রান্না হবে নিরামিষ বাসনপত্রে। সকালে ধনা আর জিতে দুজনেই বাজারে গিয়ে সোনামুখে ডাল, পটল, ফুলকপি, বেগুন, কড়াইশুঁটি, বিনস নিয়ে এসেছে। যা যা বাজার করা হয়েছে তার সবগুলি রান্নাঘরের সবজির ঝুড়িতে রয়েছে। কিন্তু তাতে হবে না, নতুন করে বাজার করা হলো। কাঞ্চন বেরিয়ে যেতেই সকালে সবার জন্য ব্রেকফাস্ট হয়েছে দই চিড়ে রসগোল্লা। এই বাড়িতে রাজু মানে রাজেন্দ্রর হলো অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুলের টিচার, ধনা একজন অবসরপ্রাপ্ত কলকাতা কর্পোরেশনের কর্মী, আর জিতে মানে জিতেন্দ্র সল্টলেকের একটা বেসরকারি সংস্থায় কাজ করে। রিটায়ারমেন্টের আর 5 বছর বাকি আছে, কিন্তু আজ সে অফিসে যায়নি। শতাব্দী আর সোনু তারাও আজ বাড়িতে। আজ ফাগুন চ্যাটার্জি শোক দিবস পালন হচ্ছে বাড়িতে। দুপুর 1:30 নাগাদ সিধুকে সঙ্গে নিয়েই নিজের বাড়ি ছায়াছবিতে ফিরে এলো কাঞ্চন। বাড়িতে ঢোকার মুখেই পাড়ার দুজন প্রবীণ মানুষকে তাদের গেটের কাছে দাঁড়িয়ে কথা বলতে দেখল। এরপর মেজো কাকার 3 জন বন্ধুকে বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে লাগলো। উপরের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে শতাব্দীর 2 জন বন্ধু। ঠিক এই সময় কাঞ্চনের দিকে তাকিয়ে সিধু বলল, তোদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? কাঞ্চন বলল, এই প্রশ্নটা আমি করতাম তোকে, কিন্তু তুই এই বাড়িতে থাকিস না বলে করলাম না। ঠিক সেই সময় সিধু বলল, এটাই বাকি ছিল, ওই দেখ আমার বাবা মা আসছে। আমার মনে হচ্ছে তোর ঠাকুমার নেই। এই সম্ভাবনাটা সবসময় মনের মধ্যে ঘোরে কাঞ্চনের, তাই ভয় পেয়ে গেল। সত্যি কি তাই? তাড়াতাড়ি পা বাড়ালো দরজার দিকে। ঠিক সেই সময় সামনেই দেখা হলো ঠাকুমার সাথে। সবুজ কলকাপার সাদা শাড়ি পরেছে, চুনে পনিটেইল করেছে,
বয়সের ভারে কুঁজো হয়ে গেছে ঠাকুমা। ওইভাবেই হেঁটে হেঁটে দরজার দিকে আসছিল। এখন মুখোমুখি হয়েছে কাঞ্চনের। কাঞ্চনকে দেখে বলল, যা যা ঘরে গিয়ে বস, দুটো কথা বল, ভিডিও হচ্ছে। সোনু বলেছে ভিডিও ভাইরাল করে দেবে। দাঁত না থাকার জন্য ঠাকুমার কিছু উচ্চারণ বোঝা যায় না। ঠাকুমার সব কথা মন দিয়ে না শুনলে যারা জানে না তারা বুঝতে পারবে না। যেমন এই মুহূর্তে সিধু বুঝতে পারল না। কাঞ্চনের দিকে তাকিয়ে বলল, তো ঠাকুমা কোন ভাষায় কথা বলল? কোনো কারণে সিধুকে সাবিত্রী পছন্দ করে না একেবারেই। এবার বলল, এই সব সময় কানুর পেছন পেছন কি, হ্যাঁ, নিজের কাজ নেই? এবারও ঠাকুমার কথা বুঝতে পারল না সিধু। গলা নামিয়ে কাঞ্চনের কানের কাছে মুখ নিয়ে তাই বলল, ভাই কি যেন বলছে বুঝতে পারছি না, কিন্তু মনে হয় বেইজ্জতি করছে। আমি বাড়ি চলে যাব। সিধুর কথার কোনো উত্তর না দিয়ে ঠাকুমার দিকে সোজাসুজি তাকিয়ে কাঞ্চন প্রশ্ন করল, বাড়িতে কি হচ্ছে, কিসের ভিডিও? সঙ্গে সঙ্গে শতাব্দী এলো। তারপর সিধুর দিকে তাকিয়ে বলল, তোমার কাছে দাদার ক্যামেরাটা আছে তো? নিয়ে আসো, গিয়ে যাও, ওটা লাগবে এখন। কাঞ্চন দেখল শতাব্দী শাড়ি পরেছে, সাদা শাড়ি। অধৈর্য হয়ে এবার বলল, কি হচ্ছেটা কি তোদের? কাঞ্চনের গলায় ধমক ছিল, তাই থমকে দাঁড়িয়ে পড়ল শতাব্দী। দুপা পিছিয়ে গেল ঠাকুমা। এবার দেখা গেল বড় পিসিকে, সেও সাদা শাড়ি। এবার বড় পিসি এগিয়ে এসে কাঞ্চনের দিকে তাকিয়ে গলা নামিয়ে বলল, ফাগুন চ্যাটার্জির স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা শোক সভার ব্যবস্থা করেছি। ঘরে যাও, অন্তত আধা ঘন্টা ওখানে বসো, কিছু বলো, তারপর যেখানে খুশি যাও। এই কথাটা সিধু আর কাঞ্চন দুজনের দিকে তাকিয়েই বলল। চূড়ান্ত অবাক হয়ে কাঞ্চনের কানের কাছে মুখ নিয়ে আবার সিধু বলল, ফাগুন চ্যাটার্জি তোদের আত্মীয় হয় নাকি? মানে আমি বলতে চাইছি দূর সম্পর্কের কোনো বোন টোন? কাঞ্চন বলল, আমার ঠাকুমাকে গিয়ে জিজ্ঞেস কর। সিধু বলল, আমার দরকার নেই, আবার খিস্তি খাবো। কি বলছে বুঝতেই তো পারছি না, কিন্তু ভালো কিছু বলছে না সেটা শিওর। যাগ্গে, তোর বোন ক্যামেরা ফেরত নিয়ে আসতে বলেছে, আমি বাড়িতে যাচ্ছি ক্যামেরা আনতে। সঙ্গে সঙ্গে কাঞ্চন বলল, আর ক্যামেরা আনতে হবে না এখন, আমি যখন বলবো তখনই যাবি, অন্য কারোর কথা শুনতে হবে না, চল এখন দেখি কি হচ্ছে। কথা বলতে বলতে বাড়ির ভেতরে এলো কাঞ্চন। তারপর মানুষজনের যাতায়াত দেখে তারপর বুঝতে পারল নিচের যে 3টে ঘরে তালা থাকে তার একটি খোলা হয়েছে। সম্ভবত সেই ঘরে শোক সভা চলছে। সোজা সেদিকে গিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো কাঞ্চন। তার পাশে সিধু দাঁড়িয়ে আছে। পুরো ঘর জুড়ে পাড়ার লোক ভর্তি, তাদের মধ্যে প্রায় সবাই সাদা শাড়ি। ফাগুন চ্যাটার্জির একটা বেশ ভালো ছবি ফ্রেম ছাড়া ল্যামিনেট করে একটা চেয়ারের উপর রাখা রয়েছে সাদা কাপড় দিয়ে। ফুলের মালা আছে, আছে ধূপের ধোয়া। এবার আরো অবাক হয়ে গেল কাঞ্চন যখন দেখল ঘরের এক কোণায় সাদা পায়জামা পাঞ্জাবি পরে টেকো দত্ত গান গাইছে। তুমি কি কেবলই ছবি, হায় ছবি, তুমি শুধু ছবি। সিধু বলল, ওই দেখ টেকো গান গাইছে, তোদের ঘাড়ে ভাড়াটে বসিয়ে দিয়ে এখানে সাদা পায়জামা পাঞ্জাবি লাগিয়ে চলে এসেছে। কাঞ্চন বলল, টেকোর ব্যবস্থা আমি পরে করব। ঠিক এই সময় বড় পিসি এসে তারপর ভারী গম্ভীর গলায় কাঞ্চন আর সিধুকে বলল, যাও ঘরের ভেতর গিয়ে বসো। কাঞ্চন বলল, সিধুকে একটু উপরটা দেখিয়ে এক্ষুনি আসছি বড় পিসি। অবাক হয়ে বড় পিসি বলল, সিধু আমাদের দোতলা দেখেনি কখনো? কাঞ্চন বলল, ভালো করে দেখেনি। বড় পিসি এবার বলল, তাড়াতাড়ি আয়, ফিরে এসে কিছু একটা বলতে হবে। কাঞ্চন বলল, আমি তো কিছু বলতে পারি না, সিধু গান করবে এটা শুনে খুব একটা খুশি হলো না বড় পিসি। সে তার মুখ দেখে বোঝা গেল। খুব ধীর পায়ে ঘরে ঢুকে গেল। এদিকে গানের কথা শুনে দাঁড়িয়ে পড়ল সিধু। কাঞ্চন বলল, এখানে দাঁড়িয়ে পড়লে বড় পিসি এখনই ধরে বসিয়ে দেবে হারমোনিয়ামের সামনে, ওপরে চল। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে সিধু বলল, বড় পিসির সামনে ফট করে আমার নামটা বললি কেন? কাঞ্চন বলল, ভালো একটা গান কর, আজ রাতে মামারা আসবে, পুটিও আসবে, আমার মামা তো বোন, ভেবে দেখ। হাসছে সিধু, খুশি হয়েছে বোঝা যাচ্ছে। ওপরে উঠে এলো সিধু। উদ্দেশ্য ভাড়াটেরা কি করছে সেটাই দেখা, কারণ নিচে ওনাদের দেখতে পায়নি কাঞ্চন। অচেনা অজানা লোককে বাড়িতে ঢুকিয়ে কেউ তাদের লক্ষ্য রাখছে না, এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। উপরের বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে ভাড়াটেদের ঘরে ঢোকার মুখে শুনতে পেল একটা বেশ ভালো সুরেলা গলা ফোনে কথা বলছে।
দাঁড়িয়ে পড়ল সিধু আর কাঞ্চন দুজনে। মেয়েটি ফোনে বলছে, আরে কোনো অদ্ভুত বাড়িতে এসে পড়েছি, সেই শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে ওই রকম। কি বলছিস? না না, ওই বুড়োটা তো আমাদের চিট করলো, আগে অ্যাডভান্স টাকাটা ফেরত দিতে চাইছে না, কতগুলো টাকা নিয়ে বসে আছে। কি একটা কেস খেয়ে গেলাম। আর আজকে এই বাড়িতে কি হচ্ছে জানিস? ফাগুন চ্যাটার্জি শোক সভা। মেয়েটা কথা বলতে বলতে আচমকাই পেছন ফিরে কাঞ্চনকে দেখতে পেল। সঙ্গে সঙ্গে পরে কথা বলছি বলে ফোন কেটে দিল। কানের কাছে সিধু বলল, শুধরে যা, মেয়েটা একঘর। মাঝামাঝি উচ্চতায়, গায়ের রং শ্যামলা, মাথায় কোকড়া চুল গোটা পিঠে ছড়িয়ে আছে, ঘাড়ের কাছে কোনো রকমে ক্লাচার দিয়ে আটকানো বড় বড় চোখ, পরনে লং স্কার্ট আর কুর্তি। কাঞ্চনের দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে মেয়েটি। এবার বলল, আপনারা কারা? এখানে কি চাই? কাঞ্চন বলল, না চিনে না জেনে যাদের আমরা থাকতে দিয়েছি বাড়িতে, দেখতে এসেছিলাম তাদের অসুবিধা হচ্ছে নাকি। কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারলো মেয়েটি যে কাঞ্চনদের বাড়ি এটা। এবার বলল, দেখুন, খোঁচা দিয়ে কথা বলবেন না। ধর্মেন্দ্রবাবু ভাড়া নিতে চাননি, আমার মা অনেক রিকোয়েস্ট করেছেন, কিন্তু উনি নেবেন না। কি করা যেতে পারে? এবার অবাক হয়ে কাঞ্চনকে সিধু জিজ্ঞেস করলো, ধর্মেন্দ্র? কোন ধর্মেন্দ্র? কাঞ্চন বলল, আরে মেজো কাকার কথা বলছে। সিধু বলল, মেজো কাকার নাম তো ধনা। এবার মেয়েটির দিকে তাকিয়ে কাঞ্চন বলল, ভাড়া নেবে কি নেবে না সেটা বাবা আর কাকাদের ব্যাপার, সে ব্যাপারে আমি কথা বলার কেউ না। কিন্তু আপনি আমাদের বাড়ির সম্পর্কে খারাপ মন্তব্য করছেন, এটা বারণ করলাম। মেয়েটি তাকালো কাঞ্চনের দিকে, চোখে মুখে জেদ ক্ষোভ। বলল, আপনি আমাকে না জানিয়ে আমার কথা শুনেছেন, ব্যাড ম্যানার্স। তবে আমি খারাপ মন্তব্য করিনি, বলেছি শিব ঠাকুরের আপন দেশে নিয়মকানুন সর্বনেশে। সুকুমার রায়ের বিখ্যাত কবিতা 21 আইন, এই কবিতা থেকে কোট করা মানে খারাপ মন্তব্য করা হয় না। নরম হলো কাঞ্চন, বলল, নিয়মকানুন সর্বনেশে কেন? এবার মেয়েটা দুপা পিছিয়ে গেল, তারপর বলল, শুনবেন কেন বলেছি? নিচে যাওয়ার জন্য আমাকে 4 জন 4টে সাদা শাড়ি দিয়ে গেছে। তারা কারা আমি জানি না। আমি যে বলবো যে একটু আগে একজন এসে সাদা শাড়ি দিয়ে গেছে, আমার কথা কেউ শুনছে না। যে আসছে সেই শাড়ি রেখে দিয়ে বলছে, তাড়াতাড়ি পরে নিচে এসো। এই ঘরে শুধু খাট, খাটের ওপর ছোট ছোট অনেকগুলো ব্যাগের পাশে 4টে সাদা শাড়ি। কাঞ্চন বলল, আই এম সরি, মানুষের উপকার করা আমাদের বাড়ির একটা বদ অভ্যেস। মাঝে মাঝে সেটা বিরক্তিকর পর্যায়ে চলে যায়, এটা খেয়াল থাকে না ওদের। মেয়েটির এবার অনুতাপ হলো রুড ব্যবহার করার জন্য। বলল, আসলে আমরা খুব ফেঁসে আছি জানেন তো, নিজেদের ব্যক্তিগত সমস্যা আছেই। আমাদের মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো এই মুহূর্তে পাশে কেউ নেই। আমরা বিপর্যস্ত হয়ে আছি, তার মধ্যে শাড়ি পরে সেজেগুজে একদম ফালতু একটা অকেশনে। ডোন্ট মাইন্ড, আমি বলতে বাধ্য হলাম, এই অনুষ্ঠানটা তো আপনাদের বাড়ির নয়। আমার সত্যি যেতে ইচ্ছে করছে না, বিশ্বাস করুন। এবার কাঞ্চন হেসে ফেলল, বলল, কি করব বল? আমি যদি এ বাড়ির ছেলে না হয়ে মেয়ে হতাম, তাহলে আমাকে আজকে সাদা শাড়ি পরে ওখানে বসতে হতো। আমি বুঝতে পারছি তোর অবস্থা, যেতে হবে না, আমি নিচে গিয়ে বলে দিচ্ছি। কথাগুলো বলা শেষ করে কাঞ্চন মেয়েটির দিকে তাকিয়ে আবার বলল, বয়সে ছোট হলে তুমি বা আপনি বলতে পারি না। হাসলো মেয়েটি। কাঞ্চন বলল, তোর নাম কি? মেয়েটি বলল, প্রজ্ঞা। এবার কাঞ্চনের দিকে তাকিয়ে প্রজ্ঞা বলল, তুমি কি কাঞ্চন দা? কাঞ্চন বলল, হ্যাঁ। বিকেল 5টা, শোকসভা শেষ হতে হতে প্রায় 4টে বেজেছে। পাড়ার প্রত্যেকেই নাকি 10 মিনিট 15 মিনিট করে বক্তৃতা দিয়েছে। ফাগুন চ্যাটার্জি সম্পর্কে এত কি বলার আছে মানুষের, সেটাই ভাবছিল কাঞ্চন। বড় বেশি বলেছে, যে যা বলেছে সবটাই নাকি খাতায় লেখা আছে, কিছু অডিও রেকর্ডও আছে, পরে শুনে নিলেই হবে যদি আগ্রহ থাকে। দুপুরবেলা নিরামিষ তরকারি দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল কাঞ্চন। সমুর ডাকে ঘুম ভেঙেছে। ঘুম চোখ খুলতেই সমু বলল, তোর সঙ্গে দেখা করতে এসেছে 2 জন। ভেবে দেখলো কাঞ্চন, কাউকে তো বাড়িতে আসার কথা বলেনি, তাহলে এই সময় কে এলো? হাত দিয়ে চুল ঠিক করে স্যান্ডো গেঞ্জির উপর একটা টি-শার্ট চাপিয়ে গেটের কাছে এলো। চিনতে এতটুকু অসুবিধা হয়নি, কলেজের রাগিনীদি। বহুদিন পরে দেখা। 1 বছরের সিনিয়র হলেও ও রাগিনীদিকে দিদি ডাকে কাঞ্চন, কিন্তু 3 বছরের সিনিয়র, তাও সুগতকে নাম ধরেই ডাকে। এদের সঙ্গে লাস্ট দেখা হয়েছিল জয়দীপের বিয়েতে। সুগত রাগিনীর বিয়েতেও কাঞ্চন গিয়েছিল, তবে সেদিন
ওর নিজস্ব কাজ থাকায় ঘণ্টাখানেকের বেশি থাকতে পারেনি। এমনি সময় হলে কিছু মনে হতো না, তবে এখন রাগিনীকে দেখে সামান্য খটকা লাগলো। রাগিনী একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, নিজস্ব সংস্থা আছে ওর। এই সময় কাঞ্চনের বাড়িতে আসা মানে ফাগুন চ্যাটার্জির কেসটা নয় তো? কাঞ্চন আসাতে সুগত উঠে দাঁড়ালো, দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরলো কাঞ্চনকে। তারপর বলল, আরে তুই তো হ্যান্ডসাম হয়ে গেছিস। হাসছে কাঞ্চন, বলল, তোদের দুজনকে দেখে খুশি হয়েছি, কিন্তু অবাক হচ্ছি ফোন না করে একদম সরাসরি বাড়িতে চলে এলি। সুগত বলল, তোর বাড়িতে আগেও বহুবার এসেছি, নতুন কিছু না, অবাক হওয়ার কারণ নেই। রাগিনী বলল, খুব ভালো ব্যবসা করছিস খবর পেয়েছি, তোর কাছে একটা বড় খাওয়া পাওনা আছে কিন্তু। অল্প হেসে কাঞ্চন বলল, বলো কবে খাবে? কিন্তু তার আগে ঝেড়ে কাশো গুরু, কেসটা কি? ফাগুন চ্যাটার্জি? হাসলো রাগিনী, বলল, একদম তাই। কাঞ্চন বলল, আমার নাম লিস্টে ঢুকে গেল? রাগিনী বলল, যে ফ্ল্যাটে সুইসাইড করেছে সেই ফ্ল্যাটে যদি 6 ঘন্টা আগে গিয়ে ফাগুনের সাথে দেখা করিস তাহলে তো নামটা লিস্টে আসবেই। কাঞ্চন বলল, বেশ, বুঝেছি। রাগিনী বলল, কাল বিকেলে ফাগুনের অফিসে গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম, আমি আর সিধু, আমার এক বন্ধু, একটা কন্ট্রাক্ট ক্যান্সেল করতে গিয়েছিলাম। কিন্তু উনি একজন বিখ্যাত অভিনেত্রী, ওনার অফিসে সারাদিনে প্রচুর লোক যাবে, এটাই তো স্বাভাবিক। রাগিনী বলল, গতকাল প্রচুর লোক যায়নি, অফিসে 5 জন ছেলে 3 জন মেয়ে, তুই আর তোর বন্ধু ফাগুনের মা। কাল সকাল থেকে সারাদিন এই অফিসে আর কেউ যায়নি। তোরা বেরিয়ে আসার 5 মিনিটের মধ্যেই অফিস ফাঁকা হয়ে যায়, সবাই বেরিয়ে চলে আসে, ফাগুনের মাও। সিসিটিভি ফুটেজ আর নাম এন্ট্রির খাতা। কাঞ্চন বলল, তাহলে তো হয়েই গেল, সবাই কাজে গিয়েছিল, কাজ করে বেরিয়ে চলে এসেছে, তখন তো ফাগুন সুস্থই ছিল। তার অনেক পরে সুইসাইড করেছে, তার অনেক পরে, শুনেছি মাঝরাতে। তাহলে খামোখাই লোকগুলোকে হ্যারাস করবে কেন? রাগিনী বলল, হ্যারাস করব না কাউকে, সবার সঙ্গে কথা বলবো, কিন্তু তোকে চিনি জানি বলে আগে তোর কাছে এলাম, তোর সঙ্গে কথা বলবো না, আলোচনা করব, ফাগুন চ্যাটার্জিকে নিয়ে একটা বড়সড় আড্ডা দেব। কাঞ্চন বলল, গতকাল রাতেই তো মারা গেল, এর মধ্যে কেসটা তুমি পেলে কি করে? অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্ট দেবমাল্য সপ্তাহখানেক আগে আমার কাছে এসেছিল ফাগুনের একটা এংজাইটি নিয়ে। ওরা বিয়ে করবে, কিন্তু তার আগে ফাগুনের এই যে একটা ভয় যে ওর ক্ষতি করতে চাইছে কেউ, এই ব্যাপারটা নিয়ে আমার কাছে এসেছিল। মানে এটা কেন হচ্ছে, এর মধ্যেই তো এই ঘটনাটা ঘটে গেল। আজ সকালে দেবমাল্য ফোন করেছিল, বলছে ইমিডিয়েট আমি এটা নিয়ে আমার মতন করে মুভ করি। কাঞ্চন বলল, আমার এখন হাতে অনেক কাজ, এই সময় পুলিশের ঝামেলা নিতে পারবো না রাগিনীদি, ফুটেজগুলো কি পুলিশের হাতে চলে গেছে? রাগিনী বলল, শোন, মার্ডার কেস, অত অধৈর্য হলে হবে না, তাছাড়া ওখানে জয়দীপদা আছে, কেসটা জয়দীপদার হাতেই, তোকে আমরা চিনি, ফুটেজটা যার হাতেই যাক, সেসব দিকে কোনো সমস্যা নেই, তুই যেটুকু জানিস আমাকে বলবি, মিটে যাবে। কাঞ্চন বলল, অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম বুকিং ক্যান্সেল করতে, কারণ ওনার যে পার্টিটা ছিল সেই ডেটের সঙ্গে আমার ইভেন্টগুলোর ডেট ক্লাশ করছিল, তাই হয়নি। আমি ফিরে এসেছি ম্যাক্স টু ম্যাক্স আধা ঘন্টা। রাগিনী বলল, অন্য কোনো কথা হয়নি তোর সঙ্গে? একদম না, অন্য কোনো কথা কেন হবে বলো তো? আমাকে একটা কথার উত্তর দে, তুই থাকিস এদিকটায়, ফাগুন চ্যাটার্জির মতন একজন বিখ্যাত অভিনেত্রী সব ছেড়ে ছুড়ে হঠাৎ এত দূরে তোকে খুঁজে বের করলো কি করে? আমি যতটুকু জানি তোর ব্যবসা খুব বেশি দিনের নয়। হোয়ার হ্যাজ দেবমাল্যর ইভেন্ট কোঅর্ডিনেটরকে আমি চিনি, দেবমাল্য সব অনুষ্ঠান ওই অর্গানাইজ করে, ফাগুন তাকে ছেড়ে তোর সঙ্গে যোগাযোগ করলো কেন? কাঞ্চন বলল, এটা আমিও ভেবেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। দেখো, আমি যেখানে যাই একটা করে কার্ড রেখে আসি, হয়তো কোথাও আমার কার্ড দেখেছে। তাছাড়া দেবমাল্যর যে কোঅর্ডিনেটর, এটা তার থেকে আমার প্রাইস লিমিট লো, টাকা একটা কারণ হতে পারে। রাগিনী বলল, ফাগুনের যে হেয়ার ড্রেসার ছিল তাকে চিনিস? না, চিনি না, ওর বাড়িতে একবার যেতাম, এদিকেই থাকে, ফোন করেছিলাম, বলল বাড়িতে আছে, দেখি ফোন করব, কোথায় বাড়ি। চলে গেল রাগিনী। ফাগুন চ্যাটার্জির কেসটায় ধীরে ধীরে জড়িয়ে পড়ছে কাঞ্চন। এই মাসে 4টে ইভেন্ট আছে হাতে, এখন কোনো রকম ঝামেলা চাইছে না কাঞ্চন। পুলিশের ঝামেলা তো নয়ই, এই 4টে ইভেন্টই কাঞ্চনের কাছে সমান গুরুত্বপূর্ণ। 4টেই বড় কাজ, এই কাজগুলো পারফেক্ট নামিয়ে দিতে পারলে কাঞ্চনের ব্যাংক ব্যালেন্স আগের থেকে অনেক বেশি স্টেবল হয়ে যাবে। সাউথের ফ্ল্যাটটার কথা বাড়িতে জানানো হয়নি, কারণ ইএমআই এর কথা শুনলেই খামোখা চেঁচামেচি করবে বাবা,
মেজো কাকা সবাই। এই মাসে ফ্ল্যাটটা হ্যান্ডওভার করে দেবে তমালদা, তখন বাড়িতে জানিয়ে দেবে। আজ একবার তমালদার কাছেও যেতে হবে। কাঞ্চন ভেবেই রেখেছে মায়ের জন্মদিনে সকলকে নিয়ে আসবে এই ফ্ল্যাটে। মা, মেজো কাকি, ছোট কাকি এরা সবাই প্রত্যেকের ফরমাস মেনে সারাদিন পরিশ্রম করতে করতে টায়ার্ড হয়ে থাকে। ভবিষ্যতে যার যখন ইচ্ছে করবে এই ফ্ল্যাটে এসে কদিন রেস্ট নিয়ে যাবে। এই ফ্ল্যাটে একজন পরিচারিকা অবশ্যই থাকবে। এখানে এসে থাকলে কারোর কোনো ফরমাস মেনে চলতে হবে না। এই ফ্ল্যাটটা মাকে, মেজো কাকিকে আর ছোট কাকিকে কাঞ্চনের গিফট। আর মায়ের জন্মদিনে ফ্ল্যাটে গৃহপ্রবেশ হবে। মনে মনে এটাই ভেবে রেখেছে কাঞ্চন। একটা বড় পার্টি, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, যেটা সবার পছন্দ এই বাড়িতে। সেদিন মা, মেজো কাকি, ছোট কাকি, বড় পিসি একদম বসে থাকবে আর ফরমাস করবে। বাকিরা প্রচুর পরিশ্রম করবে, কাঞ্চন নিজেও। এটা ভাবতে গিয়ে হাসি পেয়ে গেল কাঞ্চনের। এটা কতটা বাস্তবে সত্যি হবে সে জানে না। তার মা বসে বসে কাউকে অর্ডার দিচ্ছে, এটা ভাবতেই পারে না কাঞ্চন। কিন্তু সেটাই করতে হবে মাকে। এই প্রোগ্রামটা সাকসেস করার জন্য একটা সুন্দরভাবে সাজাতে হবে। সব কিছুর মধ্যে কাঞ্চনের এই প্ল্যানটা মাথায় থাকে। এ বাড়িতে বাবার আর কাকাদের জন্মদিন মনে রাখে সবাই, কিন্তু মা, কাকি, বড় পিসি এদের জন্মদিন কেউ জানেই না। তবে কাঞ্চনের মায়ের জন্মদিন অবশ্য মনে রাখে কাঞ্চনের বড় মামা। প্রত্যেক বছর ওই দিনে বড় মামা কাঞ্চনের মাকে একটা ফোন করে সকালে। তখনই সবাই জানতে পারে আজ শান্তির জন্মদিন। তারপর থেকে এই দিনটা কাঞ্চনের মনে থাকে। কাঞ্চনের আর সমুর জন্মদিন যেমন এই বাড়িতে স্পেশাল দিন, কেক আসে, বাড়িতে রান্নাবান্নার বিশাল আয়োজন হয়, তেমন মায়েদের জন্মদিনেও হওয়া উচিত। অথচ কিছু হয় না। তবে বড় মামার ফোনের জন্য মায়ের জন্মদিনের দিনটা কাঞ্চনের স্পেশাল মনে হয়। কিন্তু আর সকলের কাছে দিনটা আর 5টা সাধারণ দিনের মতোই থাকে। এই দিনে কেন বাবা কেক আনে না, এই প্রশ্নটা ছোটবেলা ছিল কাঞ্চনের মনে। বড় হয়ে বুঝতে পেরেছে মায়েদের জন্মদিনে আনন্দ হয় না, কারণ মায়েরা নিজেরাই চায় না। মায়েরা নিজেদের স্পেশাল মনে করে না। তবে বাড়ি ছেড়ে এই ফ্ল্যাটে এসে থাকার ব্যাপারে আপত্তি থাকবে সবারই, এটাও ঠিক। আসলে কাঞ্চনের ব্যবসার স্বার্থে এদিকে একটা ফ্ল্যাটের দরকার ছিল। ফ্ল্যাটটা হয়ে গেলে যাতায়াত সহজ হবে, তাতে ব্যবসাটা অনেক সহজ হবে। কিন্তু গতকাল রাগিনী দিয়ে সে সব ঘেঁটে দিয়ে চলে গেছে। কাল থেকে মাথাটা ব্লক হয়ে আছে। কোনো কনস্ট্রাকটিভ জিনিস মাথায় নেই এখন। এইসব ব্যাপার নিয়ে আর ভাবতেই পারছে না। এখন যদি পুলিশের চক্করে পড়ে যায় তাহলে কাঞ্চনের কেরিয়ারটায় বিরাট ক্ষতি হয়ে যাবে। সেটা কিছুতেই হতে দেবে না কাঞ্চন। গতকাল সাইটে যায়নি সে। ফাগু চ্যাটার্জি মাথায় চেপে বসে আছে, সেই কারণে ঘুমোতেই পারেনি কাঞ্চন। এই রকম চলতে থাকলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে তার। আজ ভোর হতেই বেরিয়ে পড়েছে দৌড়বার জন্য। যদিও এটাকে ভোর না বলে রাত বলাই ভালো। টানা 2 ঘন্টা দৌড়ে হেঁটে এক্সারসাইজ করে যখন বাড়ির পথে পা বাড়ালো তখন ঘড়িতে দেখলো সকাল 6টা। ফেরার পথে রাস্তায় কোথাও চা খেয়ে খবরের কাগজ কিনে বাড়ি ফিরবে। ফেরার পথে পাড়ায় ঢুকতে দেখা হলো সিধুর সঙ্গে। সিধু হাঁটতে বেরোচ্ছে, কানে ইয়ারবাডস, হাতে স্কিপিং। কাঞ্চন বলল, আমি বাড়িতে আছি, তোর হয়ে গেলে আমার বাড়িতে আয়। সিধু বলল, প্রচুর টেনশন হচ্ছে গতকাল থেকে, তোর বাড়িতে ফ্রিলি আলোচনা করা যাবে না, বরং তোর অফিসে চল। কাঞ্চন বলল, তাহলে ডট 8:30। দেরি করিস না। কাঞ্চনের কথা শেষ হলো, কিন্তু সিধু দাঁড়িয়েই রইল। তখনই কাঞ্চনের মনে হলো তাহলে কাছাকাছি রায়া আছে। ঠিক তাই, উল্টো দিকে থেকে হনহন করে হেঁটে আসছে রায়া। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে সিধু বলল, একদিনে মেয়েটার অবস্থা দেখ, কি যে একটা কেস হয়ে গেল, সবাইকে ডুবিয়ে দিয়ে গেল। কাঞ্চন আর সিধুর কাছাকাছি এসে দাঁড়ালো রায়া। বিধ্বস্ত চেহারা। রায়া যে মানসিকভাবে বিপর্যস্ত সেটা যে কেউই বুঝতে পারবে দেখলে। হয়তো রাগিনীর সঙ্গে দেখা হয়েছে, কারণ ঠিক এখনই কাঞ্চনের মনে পড়ল যে গতকাল কাঞ্চনের বাড়ি থেকে বেরিয়ে রায়ার বাড়িতেই যাওয়ার কথা রাগিনীর, এবং রাগিনীর প্রশ্নের সামনে রায়া বলে দিয়েছে যে সে কাঞ্চনকে চেনে। ব্যাপারটা তখন কাঞ্চনের মাথায় ছিল না। এইসব ব্যাপারে নার্ভাস হয়ে আছে রায়া। এবারে রায়ার মুখের দিকে তাকিয়ে সিধু বলল, তোমার কি শরীর খারাপ? রায়া বলল, শরীরের কথা এখন ভাবছি না সিধুদা, টেনশনে মরেই যাব এবার। কাঞ্চন বলল, কাল রাগিনী মিত্র তোর বাড়িতে গিয়েছিল? অবাক হয়ে রায়া বলল, তুমি জানলে কি করে? কাঞ্চন বলল, তোর সাথে কি কথা হয়েছে সেটা বল। রায়া বলল, আমার সাথে কোনো কথা হয়নি, আমাকে ফোন করেছিল, আমি বলেছি বাড়িতে নেই, কাজে আছি, অনেক দূরে আছি। কাঞ্চন বলল, অ্যাভয়েড করলি কেন? আবার আসবে। একবারে কথা বলে নিলেই পারতি। রায়া বলল, আমি খুব ভয় পাচ্ছি কাঞ্চনদা। আসলে আমি অফিসিয়ালি ম্যাডামের হেয়ার ড্রেসার ঠিকই, কিন্তু মেকআপ থেকে শুরু করে ম্যাডামের সমস্ত শিডিউল
আমি দেখতাম ইদানিং, আমি অনেক কিছু জানি। এটা যদি পুলিশের কানে যায় তাহলে আমাকে সবার আগে ধরবে ওরা। কাঞ্চন বলল, রাস্তায় দাঁড়িয়ে আলোচনার দরকার নেই, তুই আমার অফিস চিনিস তো? না চিনলে আমি লোকেশন সেন্ড করছি, 9টা নাগাদ আমার অফিসে আয়, কথা হবে। সঙ্গে সঙ্গে সিধু বলল, আমি রায়াকে নিয়ে যাব, তুই তোর মতো বেরিয়ে যা। আমার বাইকে আমরা পৌঁছে যাব 9টা নাগাদ। বাড়ি ফিরে এলো কাঞ্চন। আজ আবার যথারীতি জোরে জোরে খবরের কাগজ পড়ছে বাবা। এই নর্মাল জীবন স্বস্তি দিচ্ছে কাঞ্চনকে। ফাগুন চ্যাটার্জি দুর্ঘটনার পর থেকেই স্বাভাবিক জীবন থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে কাঞ্চন। স্নান করে বিছানায় শুলো, চা নিয়ে মা এলো ঘরে। পাশের টেবিলে চা রেখে কাঞ্চনের মাথায় হাত দিয়ে শান্তি জিজ্ঞেস করলো, বলেছিলি তো কাজ আছে, তাও কাল রাতে বেরোসনি, মুখটা শুকনো, শরীর খারাপ হয়েছে? কাঞ্চন বলল, না না, কাজের একটু চাপ আছে তাই। শান্তি বলল, তোরা দরজা বন্ধ করে বসেছিলি, তাও গতকাল যারা এসেছিল তাদের 2-1টা কথা কানে এসেছে, আমি কাউকে কিছু বলিনি। টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। এবার মায়ের দিকে তাকালো কাঞ্চন। প্রতিবাদ করা, অভিযোগ করা মায়ের চরিত্রে এসব নেই, কিন্তু শান্তভাবে যে কথাটা এখন বলল তার মানে সবটাই শুনেছে মা। কাঞ্চন বলল, কি করি বলো তো? রাগিনীদিকে পুরো সত্যিটা বলতে পারিনি, এখন টেনশন হচ্ছে, যদি জানতে পারে আমি কিছু গোপন করছি তাহলে আমাকেই সন্দেহ করবে। শান্তি বলল, তোকে কেন সন্দেহ করবে? মেয়েটা বেঁচে থাকলে তোরই তো সুবিধা হতো, কাজ পেতিস। ওর ক্ষতি করে তোর কোনো লাভ নেই, তোকে সন্দেহ করবে না। তবে ভয়ে পেয়ে সত্যিটা গোপন করেছিস, আবার যদি সুযোগ আসে সত্যিটা বলে দিবি। মায়ের দিকে তাকিয়ে হেসে ফেলল কাঞ্চন। বলল, আলু পেঁয়াজ রসুন ঠাম্মির ওষুধ, বাবার জল খাবার, এসব ছাড়াও তোমার মাথায় যে অন্য কিছু এত সুন্দরভাবে কাজ করে আগে বলনি তো মা। শান্তি বলল, আলু পেঁয়াজ রসুন তো ঠাম্মির ওষুধ, বাবার জল খাবার, এগুলো আমার পছন্দের বিষয়, এসবই আমি আনন্দ পাই। মাথায় সবার সব কিছু ঢোকে, কিন্তু কোনটা থেকে আগ্রহ নেবে সেটা তার পছন্দ। এবার বিছানার উপরে উঠে বসলো কাঞ্চন, তারপর চায়ে চুমুক দিয়ে বলল, তাহলে টেনশন করব না বলছো? শান্তি বলল, তোকে দেখলে বাড়ির সবাই ভরসা পায়, তোর বাবার পরে এই বাড়ির ভরসা তুই। তুই যদি টেনশন করিস তাহলে তোর পেছনে এতগুলো লোক যে তোর দিকে তাকিয়ে আছে তারা কি করবে? হাসে কাঞ্চন, তারপর বলে, আচ্ছা মা, ওপরে যে দুজন আছে তারা কেমন লোক? তোমাদের সাথে খাওয়া দাওয়া করছে? এই প্রসঙ্গে শান্তি উৎসাহ পেল। পরম উৎসাহে ছেলের দিকে তাকিয়ে বলল, খুব ভালো লোক মা মেয়ে, দুজনেই ভালো। গৌরীদি খুব কাজের মানুষ, না করলেও শোনে না। অনিদির সঙ্গে সারাক্ষণ কিছু না কিছু করেই যাচ্ছে, বলছে বসে থাকলে আমার সময় কাটছে না। অবাক হয়ে কাঞ্চন জিজ্ঞেস করলো, গৌরীদি আবার কে? শান্তি বলল, আরে ওপরের প্রজ্ঞার মা। উত্তর দিল না কাঞ্চন। শান্তির উৎসাহ কমল না, আবার বলতে আরম্ভ করলো, আর কি সুন্দর কাঁথা সেলাই করে গৌরীদি, ঘরে বসে বসে সারাক্ষণ কিছু না কিছু সেলাই করছে। ওপরের ঘরে গিয়ে দেখ, জানালা আর দরজার পর্দা, বিছানার চাদর, সবেতে কিছু না কিছু হাতের নকশা। কাঞ্চন বলল, তোমার সঙ্গে ভাব হয়ে গেছে তাহলে? শান্তি বলল, দেখ, অসহায় মানুষ, পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না। ঈশ্বর করুক তাড়াতাড়ি আশার আলো দেখতে পাক মা আর মেয়ে। কাঞ্চন বলল, কিসের আবার আশার আলো? টেকো দত্ত থাকতে দেয়নি, আমাদের বাড়িতে 2 মাস থাকুক, 2 মাস পরে থাকার মতন বাড়ি দরকার হলে আমি খুঁজে দেব। ওনাদের যদি টাকা পয়সার সমস্যা না থাকে তাহলে কলকাতায় বাড়ির সমস্যা নেই, প্রচুর ফ্ল্যাটও আছে। শান্তি বলল, আমার মনে হয় শুধু বাড়ির সমস্যা নয়, অন্য কিছু আছে যেটা আমাদের বলছে না। মেয়েটা সব সময় ফোন করে কাউকে, আর খুব চিন্তা নিয়ে থাকে সব সময়, দেখলে বোঝা যায়। বাচ্চা মেয়ে কোথায় হাসি খুশি থাকবে? আর গৌরীদি আমাদের সঙ্গে থাকে ঠিকই, কিন্তু কিছু ব্যাপার নিয়ে টেনশন করে, সেটা আমি বুঝতে পারি, যদিও কাউকে বলিনি, শুধু তোকেই বললাম। কাঞ্চন বলল, এগুলো ওদের পার্সোনাল ইস্যু, এ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, তোমারও বোঝার ভুল থাকতে পারে। শান্তি বলল, আমি শুধু তোকেই বললাম। ও আরেকটা কথা, প্রজ্ঞা কি একটা ঠিকানা আমাকে জিজ্ঞেস করছিল, একটা ছোট কাগজে আমাকে লিখে দিয়েছিল তোকে জিজ্ঞেস করার জন্য। দাঁড়া, কাগজটা নিয়ে আসছি, তুই চিনিস নাকি দেখতো। কিছুক্ষণ পরে শান্তি একটা ছোট চিরকুট কাঞ্চনের হাতে দিল। চিরকুটে একটা অ্যাড্রেস লেখা। অ্যাড্রেসটার দিকে তাকিয়ে আছে কাঞ্চন, কারণ তমালদার ফ্ল্যাটের অ্যাড্রেস এটা। তমালদার যে ফ্ল্যাট কাঞ্চন বুক করেছে তার পাশেই 4 বছর আগে তমালদার আরেকটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটের ঠিকানা এটা।
কাঞ্চনকে চুপ করে থাকতে দেখে শান্তি বলল, জায়গাটা চিনিস? শান্তির দিকে তাকিয়ে কাঞ্চন বলল, চিনি, আমার ঘরে আসতে বলো, বলে দিচ্ছি কিভাবে যাবে। সঙ্গে সঙ্গে শান্তি বলল, বড় পিসি, ঠাম্মি, তোর বাবা সবাই পাশের ঘরে আছে। প্রজ্ঞার এখন এই ঘরে না আসাই ভালো, বরং তুই উপরে যা, দোতলা এখন ফাঁকা থাকে, ওপরে কেউ নেই, ভালো করে বুঝিয়ে দিয়ে আয়। বিরক্তি নিয়ে কাঞ্চন বলল, একটা মেয়েকে শুধু একটা ঠিকানা বুঝিয়ে দেব, কলকাতায় নতুন মেয়েটা, এতে এত লুকোচুরি কি আছে? থাকুক না পাশের ঘরে সবাই, কি আছে? সঙ্গে সঙ্গে গলা নামিয়ে শান্তি বলল, তোর সামনে ভয়ে কেউ কিছু বলবে না, কিন্তু তোর বড় পিসি বা ঠাম্মি একটা ছোট বড় কথা যদি প্রজ্ঞাকে বলে দেয়, সে তো লজ্জা পেয়ে যাবে। এই বাড়ির সবাই তো কিছু না ভেবেই কথা বলে, এটা ঠিক। এই ব্যাপারে কাঞ্চন একমত মায়ের সঙ্গে, এরা কিছু না ভেবেই কথা বলে দেয়। গায়ে একটা ভদ্র টি শার্ট জড়িয়ে এবার উপরে উঠে এলো কাঞ্চন। বারান্দাতে দাঁড়িয়ে আছে ফোন হাতে, কাঞ্চনের উপস্থিতি টের পায়নি, গভীর মনোযোগে ফোনে কিছু দেখছে প্রজ্ঞা। প্রজ্ঞার কাছাকাছি এসে কাঞ্চন বলল, অ্যাড্রেস চেয়েছিলি? কাঞ্চনের দিকে তাকালো প্রজ্ঞা, বলল, কাকিমাকে বলেছিলাম তোমার সাথে আলাদা একটু কথা বলতে চাই। এবার কাঞ্চন তাকে জোর করে ওপরে পাঠানোর কারণটা বুঝতে পারল। বলল, কি কথা? প্রজ্ঞা বলল, একজনের সঙ্গে দেখা করতে যাব, কিন্তু মাকে বলবো আপনার সঙ্গে বই কিনতে যাচ্ছি, আমাকে একটু হেল্প করবেন, আবার আপনার সঙ্গে ফিরে আসব। কলকাতায় আমি নতুন, একেবারেই চিনতে পারবো না। এবার কাঞ্চন বলল, মানে বাড়িতে মিথ্যে বলে আমার সঙ্গে বেরোবি? প্রজ্ঞা বলল, হ্যাঁ, আমাকে দেখা করতেই হবে, খুব জরুরি। কাঞ্চন বলল, আমি 8:30 নাগাদ বেরোবো, যদি সম্ভব হয় রেডি হয়ে থাকিস গেটের কাছে। প্রজ্ঞা বলল, মানে আর 1.5 ঘন্টা পরে? আচ্ছা ঠিক আছে। 8:30টায় বাড়ির গেটে দাঁড়িয়ে আছে প্রজ্ঞা। ঘর থেকে বেরিয়ে প্রজ্ঞাকে দেখতে পেল কাঞ্চন, পরনে জিন্স আর শার্ট, চুল টাইট করে মাথার টপে বাঁধা, চোখে সানগ্লাস। এ সময় বাইকের সামনে এলো সোনু আর শতাব্দী। দুজনের চোখেই কৌতূহল। শতাব্দী জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস রে প্রজ্ঞা? প্রজ্ঞা বলল, দুটো বই কিনতে হবে, আমি তো সব দোকান চিনতে পারবো না, তাই কাঞ্চনদাকে বললাম। সঙ্গে সঙ্গে শতাব্দী বলল, আমারও দুটো বই কেনার ছিল। সোনু বলল, আমার অনেকগুলো বই কেনা হয়নি। এবার দুই ভাই বোনের দিকে তাকালো কাঞ্চন। বেশ কিছুক্ষণ একভাবে তাকিয়ে থাকার পর কোনো কথা না বলে ভাই বোন দুজনেই হেঁটে হেঁটে চলে গেল বাড়ির ভেতরে। গম্ভীর মুখে প্রজ্ঞাকে পেছনে নিয়ে বাইকের স্টার্ট দিল কাঞ্চন। কাঞ্চন যেটা জানতে পারলো না সেটা হলো, নিচে ঠাকুমার ঘরে জানলা দিয়ে বড় পিসি, ঠাকুমা, ছোট কাকি এবং মেজ কাকি কাঞ্চন আর প্রজ্ঞাকে ঠেলাঠেলি করে দেখতে গিয়ে ঠাকুমার পায়ের ওপর পড়ে গিয়েছে বড় পিসি। কাঞ্চনের অফিস পেরিয়ে আর 10 মিনিট গেলেই তমালদার ফ্ল্যাট উত্তরণ, আর যে বিল্ডিংয়ে কাঞ্চনের ফ্ল্যাট তার নাম উত্তর আশা। দুটো বিল্ডিং পাশাপাশি। উত্তরণের সামনে প্রজ্ঞা নেমে গেল বাইক থেকে, তারপর কাঞ্চনের দিকে তাকিয়ে বলল, আমার কাজ আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, আশা করছি। তোমার নাম্বারটা সেভ করে নিয়েছি, আমি ফোন করব তোমাকে, আর তোমার সমস্যা হলে আমি ওয়েট করতে পারি ওই আগের বাস স্ট্যান্ডে। কাঞ্চন বলল, রাস্তায় কেন ওয়েট করবি? কাজ হয়ে গেলে ফোন করবি, আমি ফ্রি থাকলে চলে আসব, ততক্ষণ তোর বয়ফ্রেন্ডের কাছেই থাকবি। চোখে মুখে বিরক্ত নিয়ে প্রজ্ঞা বলল, কখন বললাম তোমাকে যে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি? কাঞ্চন বলল, মিথ্যে কথা বলে অচেনা জায়গায় এত দূরে কেউ আসে না বয়ফ্রেন্ড না হলে। প্রজ্ঞা বলল, না জেনে কথা বলো না, যাই হোক আমি তোমাকে ফোন করব, তোমার সমস্যা হলে আমাকে বলে দিও, নিয়ে চলে যাব, বরং লোকেশনটা আমাকে সেন্ড করে দাও। কথাগুলো বলে আর দাঁড়ালো না প্রজ্ঞা, উত্তরণের ভেতরে ঢুকে গেল। এবার নিজের অফিসে ফিরে এলো কাঞ্চন। মেয়েটা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এলো, অথচ স্বীকার করলো না। আশ্চর্য জেদ তো মেয়েটার। এই ধরনের বেপরোয়া আচরণের জন্য দুর্ঘটনা ঘটে যায়। বোঝাই যাচ্ছে বয়ফ্রেন্ড, না হলে মায়ের কাছে মিথ্যে বলে আসতে হলো কেন? এত সকালে মানুষ ঘুম থেকে ওঠে না, সেই সময় এই মেয়েটা চলে এলো একজনের ফ্ল্যাটে। বয়ফ্রেন্ড ছাড়া আর কি হতে পারে? সিম্পল। কিন্তু কাঞ্চন বুঝতে পারছে না মেয়েটাকে এখানে একা ছেড়ে দেওয়াটা কতটা ঠিক হলো। যদি কোনোভাবে কোনো বিপদে পড়ে যায় তাহলে এই কেসটাও ঘুরে ফিরে কাঞ্চনের ঘাড়ে চলে আসবে। কিন্তু একটা অ্যাডাল্ট মেয়ে যদি না চায় তাহলে তার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত না। তবে আধা ঘন্টা পরে যদি প্রজ্ঞা ফোন না করে তাহলে কাঞ্চন একটা ফোন করে নেবে প্রজ্ঞাকে। সময় খারাপ যাচ্ছে, তাই রিস্ক নেওয়াও ঠিক হবে না। অফিসে এসে কাঞ্চন দেখলো বাইরে দাঁড়িয়ে আছে সিধু আর রায়া। কাঞ্চন আসতেই সিধু বলল, এত তাড়াতাড়ি শুধরে যাবি বুঝতে পারিনি, তবে মেয়েটা একঘর, এ ব্যাপারে সন্দেহ নেই। পাশ কাটিয়ে চলে গেলি, দেখতেই পেলি না আমরা এখানে দাঁড়িয়ে আছি, পুরো মুডে ছিলি ভাই। কাঞ্চন বলল, বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছে, ছেড়ে দিয়ে এলাম, আবার ফেরত নিয়ে যাব। কাঞ্চনের দিকে দয়ার দৃষ্টিতে তাকিয়ে সিধু বলল, তোর সময়টা সত্যি খারাপ যাচ্ছে রে, একটা পুজো দিয়ে দিস মন্দিরে। সকাল 9:30। 3টে চায়ের অর্ডার দিয়ে অফিসে এসে বসলো কাঞ্চন, সিধু আর রায়া। এবার রায়ার দিকে তাকিয়ে কাঞ্চন বলল,
বলতো এবার কেসটা ডিটেলস বলবি, কিছু বাদ দিবি না। রাগিনীদি ডেঞ্জার জিনিস, নিজেদের বাঁচাতে চাইলে আগে আমাকে সত্যিটা জানতে হবে। এটা জানিস সেটা বল। আমরা শুধু জাস্ট দেখা করেছি ফাগুন চ্যাটার্জির সঙ্গে, কিন্তু ওইটুকুতেই ফেসে যেতে পারি, কারণ সেদিন ফাগুনের সাথে আর কেউ দেখা করতে যায়নি আমি আর সিধু ছাড়া। প্রায় আতঙ্কের গলায় সিধু এবার বলে উঠল, কি বলছিস ভাই, তাহলে তো পুরো ফেসে গেলাম। কাঞ্চন বলল, আরে সব কিছু অত সহজ নাকি, দাঁড়া শুনতে দে। রায়া বলতে আরম্ভ করলো এবার, দেখো আমি ফাগুন চ্যাটার্জির কাছে কাজ করছি 1.5 বছর হলো। কাজে ঢুকেই যেটা বুঝতে পেরেছি, ওনার প্রচুর শত্রু, আর উনি কাউকে বিশ্বাস করেন না, সবাইকে সন্দেহ করে। জানি না কেন বারবার বলতো যে ঠিক আমাকে মেরে ফেলবে, আমাকে বেঁচে থাকতে দেবে না। কে মেরে ফেলবে, কে বেঁচে থাকতে দেবে না, সেটা কোনোদিন বলেনি। আমি আমার কাজ করতাম, কখনো এক্সট্রা কৌতূহল দেখাতাম না। দিদি পছন্দ করতো না, এবার ভেবেই ছিল দিদির কাজটা ছেড়ে দেব, কারণ আমার নিজের ব্যবসায় সময় দিতে পারছিলাম না। দিদিকে বলেছিলাম আমি ছেড়ে দেব, তখনই দিদি এই কথাটা বলল আমার এই কাজটা হয়ে যাক, তারপরে ছেড়ে দিস। ওটাই আমার কাল হলো। দিদির কথা না শুনে যদি তখন কাজটা ছেড়ে দিতাম, আজকে এইভাবে আমি জড়িয়ে যেতাম না। এই পর্যন্ত বলেই গলা বুঝে এলো রায়ার, চোখ দিয়ে জল পড়তে লাগলো তার। চুপ করে গেল রায়া। কাঞ্চন বলল, আমার সাথে যোগাযোগ করা দরকার পড়লো কেন, সেই ব্যাপারটা ডিটেলসে বল। চোখ মুছে গলা পরিষ্কার করে নিয়ে রায়া আবার বলতে আরম্ভ করলো, দিদি একদিন আমাকে বলল যে আমাকে আর বেঁচে থাকতে দেবে না, বুঝলি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমাকে কিছু একটা করতে হবে। আমার তো কেউ নেই যে আমার জন্য ভাববে, আমার পাশে দাঁড়াবে। আমার পার্টির দিন কিছু একটা করতে হবে আমাকে। তুই আমার একটা উপকার করে দে। ইভেন্ট ম্যানেজমেন্ট করে একটু স্ট্যান্ডার্ড, এরকম একটা যোগাযোগ করিয়ে দে, যাকে তুই চিনিস, যার সঙ্গে আমি ফ্রিলি কথা বলতে পারবো। তখন আমার তোমার কথাই মনে পড়লো, কারণ শতাব্দীর কাছে আমি শুনেছিলাম শতাব্দী আমার কাস্টমার, আমার দোকানে প্রায়ই আসে। কিন্তু বিশ্বাস করো, দিদি যে তোমাকে কাউকে খুন করার কথা বলবে সেটা আমি সেদিনই জানতে পারলাম, কিন্তু দিদির সামনে কোনো সিন ক্রিয়েট করিনি, না হলে ব্যাপারটাতে আমারও আপত্তি ছিল। কাঞ্চন বলল, ফাগুন চ্যাটার্জির বুদ্ধি কম, ধারণাও কম। ভেবেছিল ব্যাপারটা খুব সোজা, খাবারের বিষ মিশিয়ে দেওয়া বা ছাদে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দেওয়া, এগুলো কোনো ব্যাপার না। বাস্তব সম্পর্কে ধারণা ওনার কম, সেটা কথা শুনে বুঝেছি। সঙ্গে সঙ্গে রায়া বলল, কিন্তু কাঞ্চনদা ছাদে নিয়ে গিয়ে দিদিকে শেষ পর্যন্ত ঠেলেই তো ফেলে দিল, ব্যাপারটা তো সহজ হয়ে গেল। কাঞ্চন বলল, এত মাথা খাটানোর দরকার নেই, ব্যাপারটা যে সুইসাইড নয় সেটা প্রমাণ করুক পুলিশ। আমার কি আর তোর কি, আমি যে শুধু আমার ইভেন্ট নিয়ে কথা বলতে গিয়েছিলাম, আর তুই সিম্পল হেয়ার ড্রেস, এর বাইরে কিছু জানিস না। আর হ্যাঁ, তুই আমাকে চিনিস না, আমিও তোকে চিনি না। এবার রায়া অবাক হয়ে বলল, কেন, সেটা কেন? তুমি আমাকে চিনলে বা আমি তোমাকে চিনলে কি সমস্যা? কাঞ্চন বলল, রাগিনী আমার বাড়িতে এসে তোর কথা জিজ্ঞেস করেছে, আমি কিছু না ভেবেই বলে দিয়েছি তোকে চিনি না। রায়া বলল, কিন্তু আমরা অলমোস্ট একই পাড়াতে থাকি, তোমার বোন আমার পার্লারে প্রায়ই আসে, এগুলো জানাজানি হলে? কাঞ্চন বলল, সেটা আমাদের ব্যাপার, আমি কাউকে চিনবো কি চিনবো না সেটা পুলিশ ঠিক করবে না। যদি বলে আমি মিথ্যে কথা বলছি, তাহলে সেটাও ওদের প্রমাণ করতে হবে। অ্যাকচুয়ালি তোকে আমি চিনতাম না। ফাগুন চ্যাটার্জির কথা যেদিন তুই আমাকে রাস্তায় দাঁড়িয়ে বললি, সেদিনই তোকে আমি চিনলাম। এক পাড়াতে থাকলেও এতদিন তোকে আমি খেয়াল করিনি। সুতরাং একদিক থেকে দেখতে গেলে আমি মিথ্যে বলিনি। শোন, অন্যেরা কি ভাবছে সেটা নিয়ে মাথা ঘামাস না, নিজের কথায় স্টিক করে থাক। রায়ার পাশে চুপ করে বসেছিল সিধু। এতক্ষণ রায়ার কাঞ্চনের কথা শুনছিল। এবার বলল, রাগিনী এসেছিল, আমাকে বলিসনি তো? তারপর রায়ার কথা জিজ্ঞেস করেছে তোকে? যাই হোক, কিন্তু রায়ের কথা জিজ্ঞেস করলো কেন? কাঞ্চন বলল, রায়ের কথা জিজ্ঞেস করবে কারণ রায়া ফাগুন চ্যাটার্জি শুধু হেয়ার ড্রেসার নয়, ইদানিং ফাগুনের ফ্ল্যাটে, অফিসে সব সময় রায়াই থাকছে ওর সঙ্গে। তাই হিসেব মতো ওর কথায় তো জিজ্ঞেস করার কথা। আমার ধারণা খুব শীঘ্রই রাগিনীদি রায়ার সঙ্গে যোগাযোগ করবে, তবে তখন রায়াকে কনফিডেন্ট থাকতে হবে, স্মার্ট উত্তর দিতে হবে। কোনো রকম দোলাচলে থাকলে রাগিনী চেপে ধরবে, রাগিনীর হাত থেকে বেরোনো মুশকিল। রাগিনী আসুক বা পুলিশ, ওদের সামনে কি বলবে সেটা ভেবে নিও, কারণ তুই শুধু নির্দোষ তাই নয়, তুই লিটারেরই কিছু জানিস না, আর আমিও তাই। সেটা প্রমাণ করতে গেলে এখন চুপচাপ থেকে শুধু এটাই বলতে হবে যে আমি কিছু জানি না, আমি কাউকে চিনি না। এক নাগাড়ে কথাগুলো বলে উঠে দাঁড়িয়ে পড়ল কাঞ্চন। তারপর বলল, আমি প্রজ্ঞাকে নিয়ে চলে আসি এখানে, ফালতু আরেকটা ঝামেলায় না জড়িয়ে পড়ি। মেয়েটা একা এসে যতক্ষণ খুশি ফ্ল্যাটে থাকুক, আমার আপত্তি নেই। যেহেতু আমি নিয়ে এসেছি, বের করে নিয়ে চলে আসি। এবার রায়া বলল, একটা কথা বলছি কাঞ্চনদা, কিছু মনে করো না।
পার্সোনাল ব্যাপার তোমাদের, তবু বলছি মেয়েটাকে আমি চিনি না। শুধু এটুকু বলতে পারি মেয়েটা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসেনি হয়তো, তাহলে তোমার সঙ্গে আসতো না। অচেনা জায়গা, ওর বয়ফ্রেন্ড নিজেই ব্যবস্থা করত। অফিস থেকে বেরিয়ে এলো কাঞ্চন। এবার সোজা তমালদার ফ্ল্যাট উত্তরণের নিচে দাঁড়িয়ে ফোন করবে প্রজ্ঞাকে, নেমে আসতে বলবে। এবার একটা অদ্ভুত ব্যাপার হলো। উত্তরণের কাছাকাছি পৌঁছে কাঞ্চন দেখল কাঞ্চনের থেকে বেশ কিছুটা দূরত্বে রাস্তার একধারে দাঁড়িয়ে আছে প্রজ্ঞা। একটা ছেলে হাত পা নেড়ে কিছু বলছে প্রজ্ঞাকে। ভালো কথা যে বলছে না সেটা ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে। সম্ভবত ধমকাচ্ছে প্রজ্ঞাকে। এটাই কি ওর বয়ফ্রেন্ড? ওরা নিজেদের মধ্যে ঝামেলা করছে নাকি এগিয়ে যাবে কাঞ্চন? কিছু বুঝতে পারছে না এখন। ঠিক সেই সময় তমালদা এসে দাঁড়ালো কাঞ্চনের ঠিক সামনে। বলল, কি রে এদিকে? কাঞ্চন হাসলো, বলল, সামনের মাসে একটা পার্টি দেব কিন্তু ফ্ল্যাটে, ঝুলিও না আমাকে। হাসছে তমাল, বলল, কথা মানে কথা, কমিউনিটি হল আছে, সব করে দেব, কিছু ভাবতে হবে না। কিন্তু সত্যি কথা বলতো, মেয়েটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছিস কেন? কি কেস? কাঞ্চন বলল, নিয়ে এসেছি, আবার ওর বাড়িতে ছেড়ে দেব। পরিচিত কথা বলছে দেখে কাছে যাচ্ছি না। তমাল বলল, ফালতু ঝামেলা জড়াচ্ছিস কেন? কাঞ্চন বলল, কিসের ঝামেলা? তমাল বলল, মেয়েটা দেবমালোর ফ্ল্যাটে এসেছিল, একটু আগেই ওখানে ঝামেলা হয়েছে, এখন নিচে নিয়ে এসে মেয়েটাকে শাসাচ্ছে। তুই এর মধ্যে ঢুকলি কি করে? তমালের সাথে আর একটাও কথা না বলে বাইক থেকে নেমে পড়ল কাঞ্চন। তারপর কয়েক পা এগোতেই শুনতে পেল প্রজ্ঞার দিকে তাকিয়ে ছেলেটা বলছে, আর যদি কখনো এই তল্লাটে দেখি তাহলে নিজের পরিস্থিতির জন্য আফসোস করারও আর সময় পাবে না। বলেই পেছন দিকে তাকাতে কাঞ্চনের সঙ্গে চোখাচোখি হলো ছেলেটির। কাঞ্চনকে ভালো করে দেখে নিয়ে ঢুকে গেল ফ্ল্যাটের ভেতরে। কাঞ্চনের দিকে এগিয়ে গেল প্রজ্ঞা। এখনকার মতো এই পর্যন্তই থাক। এর তৃতীয় পর্ব কাল দুপুর 2:30তে আপলোড করব, আর তারপরে মাত্র একটা পর্বই হবে। গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।